রুদ্র গোসল করে খেয়ে অফিসে চলে গিয়েছে 10টার দিকে। আহিকে কলেজে যাওয়ার কথা বললে সে বলে আজকে যাবে না, সে তার ইনা আপুরি কাছে থাকবে। রুদ্র আর জোর করেনি, বাকিরাও কিছু বলেনি। আদ্র অফিস যায়নি, তবে কি একটা কাজ আছে বলে রেডি হয়ে বের হয়ে গেছে। বাকি পুরুষরা যে যার কাজে। বাড়িতে পুরুষ বলতে কেউই নেই। রাইসা বেগমরা দুই যা আর সাইফা আছে। ওনারা চলে যেত, কিন্তু আতিয়া নেওয়াজ জোর করে রেখেছে। ফারুল নেওয়াজের এসব ডং আবার পছন্দ না। ওনার কাছে এসব ডং ছাড়া কিছুই না। ইয়ানার জ্ঞান 9টার দিকেই ফিরে। জ্ঞান ফেরার পর থেকে মেয়েটা চুপচাপ, কোনো কথা বলছে না কারো সাথে, না তো কোনো খাবার মুখে নিচ্ছে। কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছে না। আসলে ইয়ানা এক প্রকার ট্রমার মধ্যে চলে গিয়েছে। তার মস্তিষ্ক দাগ কেটে ফেলেছে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। মেয়েটা কেমন চুপচাপ করে উপরে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ জোর করছে না এখন যে ওর সাথে কি হয়েছে বলতে। আদ্র নিষেধ করেছে আগে ইয়ানা সুস্থ স্বাভাবিক হোক, তারপর সব জানা যাবে। রুদ্র সে যে ইয়ানাকে শুইয়ে দিয়ে গেল আর এক পলকের জন্য দেখতে আসেনি। ইয়ানার ফ্রেন্ডরা ইয়ানাকে দেখতে চলে গিয়েছে। খেতে যেতে জোর করলো, তারা থাকেনি, আবার আসবে বলে চলে গিয়েছে। বেলা গড়িয়ে দুপুর 12টা 30 মিনিট। আহি সাইফা ইয়ানার রুমে বসে কথা বলছে। ওরা মূলত ইয়ানার মন ভালো করতে চাইছে। আহিরে খারাপ লাগছে, আর সব সময় হাসি খুশি থাকা আপুটাকে এইভাবে দেখতে খুব কষ্ট হচ্ছে। ইয়ানা এখন আতশোয়া হয়ে চুপচাপ ওদের কথা শুনছে। ইনা আপুই, তোমার কি খারাপ লাগছে? খাবি কিছু? ইয়ানা আহির দিকে তাকায়, দেখে মেয়েটা চোখ চিকচিক করছে কেমন। ইয়ানা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, একটু একা থাকতে চাই। আহি আর কিছু বলে না, সাইফাকে নিয়ে চলে যায়। ওরা যেতেই ইয়ানা ফুপিয়ে কেঁদে ওঠে। নিজের শরীরের ক্ষতগুলান দেখলেই ঘৃণে গা জ্বলে ওঠে। কলেজের একপাশে 4তলায় বসে হাওয়া খাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে শ্রেয়া। তিহান ক্লাস করছে। শ্রেয়া ইচ্ছে করে ক্লাসে যায়নি। একটু পর ফাইজের ক্লাস। কিছুদিন আগে ফাইজ একটা ক্লাস পরীক্ষা নিয়েছে, আজকে সেটার কাগজ দিবে। শ্রেয়া তিহাকে বলেছে ওটা নিয়ে আসতে, ও যাবে না। আর কি ওরা জোর করে এই ঘাটতাড়া মেয়েকে নিতে পারেনি। শ্রেয়া বসে বসে পা দোলাচ্ছে, এমন সময় কোথায় থেকে দুটো ছেলে এসে ওর সামনে দাঁড়ায়। ছেলেগুলোকে শ্রেয়া চিনে, এই কলেজেরই সিনিয়র ভাই। কিন্তু শ্রেয়া একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছে, যে ছেলেগুলো বারবার ওদের ক্লাসের সামনে দিয়ে ঘুরে। আবার ওরা যে জায়গায় গিয়ে দাঁড়াবে তাদের কয়েক হাত দূরত্বে ছেলেগুলোকেও দেখা যায়। ওদের মধ্যে সিফাত নামে একটা ছেলে আছে। ছেলেটার চাহনি শ্রেয়ার একটুও পছন্দ না। শ্রেয় উঠে দাঁড়িয়ে জোরপূর্বক মুখে মেকি হাসি টেনে ভদ্রতা বজায় রেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ছেলেগুলো সালামের উত্তর দিল। সিফাত সামনে এসে দাঁড়ালো, ওয়ালাইকুম আসসালাম। একা একা বসে আছো যে, ক্লাসে যাবে না? শ্রেয়া বেজায় বিরক্ত হলে এবার। সে ক্লাসে যাবে কি যাবে না, একা থাকবে নাকি প্রেমিক নিয়ে বসে থাকবে, সেটা তার একান্ত ব্যাপার। এই মদনাগুলোকে কোন সুখে বলতে যাবে? ক্লাসে গেলে তো দেখতেই পেতেন একা থাকতে ভালো লাগছে, তাই একা বসে আছি। আপনাদের জন্য কি একাও বসে থাকতে পারবো না? শ্রেয়ার কণ্ঠে বিরক্তি। সিফাত নামে ছেলেটি বলে, আর তা কখন বললাম? একা দেখে জিজ্ঞেস করলাম আর কি। জিজ্ঞেস করা শেষ, এবার আমি আসি। সিফাত আশেপাশে চেয়ে হালকা হেসে বলে, আরেকটু থাকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। শ্রেয়ার ব্রু কুচকে আসে। তার সাথে এই মদনের আবার কিসের কথা থাকতে পারে? যা বলার তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। মানে তুমি কি কারোর সাথে প্রেম করো? সেটা আপনাকে কেন বলবো? শ্রেয়ার তেরা উত্তর। এতক্ষণে সে বুঝে গিয়েছে এই মদনের মতলব কি। শ্রেয়ার উত্তর শুনে ফাঁস থেকে সিফাতের বন্ধু আহান ফিসফিস করে সিফাতকে বলে, এই মেয়ে তো দেখি পুরাই ঘাটতারা দোষ। তুই কার প্রেমে পড়লি? মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। জ্বলে যাবি ভাই, ভালোই কেটে পড়। তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। আগুন হওয়া ভালো, আমি এই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে চাই। আপনাদের ফিসফিসানি বন্ধ হলে এবার আমি আসি। শ্রেয়া হাঁটা দিলে 2 কদম। যেতেই সিফাত পথ আটকে ধরল। এতক্ষণ বহু কষ্টে নিজের মুখ সামলে রেখেছে শ্রেয়া, এবার আর পারল না। কিরে মাদারহুল, পট আটকালি কোন সুখে? সিফাত ব্যবসাকে খেয়ে যায়। মাদার ইন ল মানে কি? ওরে কি গালি দিছে নাকি? আহান হো হো করে হেসে উঠল। নেক্সট টাইম থেকে পথ আটকালে সেটিংয়ের জায়গায় দিস্টিং করে দেব। শালা সর সামনে থেকে। মাদার ইন ল কোথাকার মদনখোর বলে শ্রেয়া দুব পা ফেলে চলে গেল। সিফাত হা করে তাকিয়েছে। মেয়ে মানুষের মুখের ভাষায় এমন হয়?
তার জানা ছিল না। বেচারা শক খেয়েছে। আহান হাসতে হাসতে মাটিতে শুয়ে ঘোরাঘুরি খাওয়ার অবস্থা। সে আর কাগজ চেয়েছে তিহা, ফাইজ দেয় নেই, তাই গম্ভীর কণ্ঠে বলছে, যার কাগজ সে এসে নেবে। তিহা এসে এটা বলতে সে আর মাথায় আগুন ধরে যায়। বিরক্ত হয়ে বলে, লাগবে না বালের কাগজ। ওই বালের স্যারকে দেখলে আমার মন চায় ঠাট্টি দুটো থাপ বলতে বলতে পিছনে ফাইজকে দেখে বোকা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মন চায় আসতে যেতে স্যারকে 2বার করে সালাম দিতে। স্যারটা অনেক ভালো। তিহা আর তিহানের ব্রু কুচকে আসে শেষের কথাগুলো শুনে। ওরা কিছু বলবে, সে পিছনে তাকাতেই ইশারা করে, ওরা তাকাতেই বুঝলো ব্যাপারটা। ওরা তিনজনকে ফাইজকে সালাম দেয়। আহ, কত ভদ্রতা! যেন এর মতো ভদ্র মেয়ে আর একটাও নয়। ফাইজ গম্ভীর কণ্ঠে সালামের উত্তর দেয়। ফাইজ ব্রু কুচকে একবার শ্রেয়ার দিকে তাকালো। মেয়েটার মুখে নিষ্পাপ ভাব, যেন প্রতিটা কথাই মুখ দিয়ে মধু ঝরে। ফাইজ ঠান্ডা গলায় বলল, কাগজ লাগবে না? শ্রেয়া একদম সোজা হয়ে দাঁড়ালো, সুন্দর মতো বলল, জি স্যার, লাগবে। তিহার তিশান পাশ থেকে মুখ টিপে হাসছে। এই মেয়ে মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়, এটাও ওদের নতুন না। এখন দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টেও খেতে জানে না। ফাইজ খাতাটা এগিয়ে দিয়ে বলল, খুলে দেখো, কি লিখেছো এসব? শ্রেয়া খাতাটা নিয়ে মেলে দেখলো, যা সত্যি তাই তো লিখেছে। তাও এই লোকটাকে শূন্য দিল কেন? একই স্যার, আপনি তো আমাকে একটা নাম্বারও দেন নাই। আগে কি লিখেছো পড়ে শোনো। আসসালামু আলাইকুম, আমার সম্মানিত স্যার, ভালো আছেন নিশ্চয়? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন। আমি আপনাকে আজকে একটা দুঃখের কথা বলতে চাই। আসলে হয়েছে কি স্যার, পরীক্ষায় কি আসবে আমি জানতাম না। কিভাবে জানবো বলুন? প্রশ্ন তো আপনি তৈরি করেছেন, আমি না। আর বেশি পড়ালেখা করলে শক্তি অপচয় হবে, তাই পড়িনি। অপচয়কারী শয়তানের ভাই। আর আমি মেয়ে বাই হতে পারবো না, তাই বোন বলছি। আমি শয়তানের বোন হতে চাই না, তাই অপচয় করিনি। আপনি যদি বলে দিতেন কোনটা আসবে, তাহলে আমি সেগুলো পড়তাম, কিন্তু আপনি বলেননি। ভুল কিন্তু আপনারও আছে এখানে। এতে আমি কিছু মনে করিনি, কারণ মানুষ মাত্রেই ভুল। আমিও ভুল করেছি না পড়ে, আপনিও ভুল করেছেন, দোষ দুজনেরই আছে। তাই আপনার উচিত আমাকে নাম্বার দিয়ে দেওয়া, আর আমার উচিত আপনার দোষগুলো ডেকে দেওয়া। আমার কথাগুলো যদি যুক্তিপূর্ণ হয়ে থাকে, তাহলে একের সাথে দুটো শূন্য লাগিয়ে দিয়ে 100 নাম্বার দিয়ে দিয়ে দিন। ইতি আপনার সবচেয়ে প্রিয় ছাত্রী শ্রেয়া। এক নাগাড়ে পড়ে বড় করে শ্বাস নিয়ে থামে শ্রেয়া। শ্রেয়ার কথাগুলো শুনে তিহান মুখ ছাওয়াছাই করছে। ফাইজ স্বাভাবিকই আছে। তোমার কথাগুলো বেশি যুক্তিপূর্ণ, তাই 3টে শূন্য দিয়েছি। তুমি দুটো চেয়েছ, আমি 3টে দিয়েছি, কারণ কথাগুলো সত্যিই ভালো লেগেছে। দয়ালু মানুষ তো, তাই একটা বেশি দিয়েছি বলে ফাইজ চলে যায়। শ্রেয়ার পেছনে ফাইজের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। সন্ধ্যায় নেওয়াজ বাড়ি। সারাদিনের বাড়িতে আসেনি আদ্র। সন্ধ্যা 7টা বাজে বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে সোজা ইয়ানার রুমের দিকে গেল। দরজা হালকা বেজানো। ইয়ানা সেই আগের মতোই ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে। আদ্র আসতেই ডাকলো, ইয়ানা, আসবো? ইয়ানা চোখ ঘুরালো না। আদ্র ভেতরে ঢুকে পাশে বসলো। তুই খাসনি সারাদিন, এভাবে থাকলেও অসুস্থ হয়ে পড়বি। ইয়ানা এবার মুখ ঘুরিয়ে তাকালো, চোখ দুটো ফোলা লাল। ভাইয়া, আমি নোংরা হয়ে গেছি না? আদ্রের বুকটা দক করে উঠল। সে রৌদ্রের থেকে সব শুনেছে। ছেলেগুলোকে সে খুঁজছে, একটাকেও ছাড়বে না আদ্র। কে বলেছ তোকে এই কথা? তুই আগের মতোই আছিস, শুধু একটু কষ্ট পেয়েছিস। এটা তোর দোষ না ইয়ানা। ইয়ানার ঠোঁট কাঁপলো। কিন্তু আমার ছুতে ঘেন্না লাগছে নিজেকে। মনে হচ্ছে আমি নষ্ট হয়ে গেছি। আদ্র এক হাতে ইয়ানার মাথায় হাত রাখলো। শোন, তোর শরীরে যা হয়েছে সেটা ওদের পাপ, তোর না। তুই একই আছিস আমার কাছে। তুই আগের মতোই আমাদের হাসি খুশি। ইয়ানা দূরে রাখতে পারলো না। পুপিয়ে কেঁদে উঠে আদ্রকে জড়িয়ে ধরল। ভাইয়া। আদ্র বোনকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদ, আজ যত পারিস কাঁদ, কাঁদলে হালকা লাগবে। আমি আছি তো। ইয়ানার ঘর থেকে বের হয়ে আদ্র আহিকে খুঁজে। সারাদিন বউটাকে দেখেনি। আসছে যেও অনেকক্ষণ হয়েছে, এখনও দেখছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আদ্র নিজের রুম থেকে চেঁচিয়ে ডাকলো, বউজান, কোথায় তুমি? তাড়াতাড়ি রুমে আসো। আহিসহ রাইসা বেগম, আতিয়া নেওয়াজ সবাই
পারদিনা নেওয়াজের রুমে গল্প করছিল। সবার সামনে আদ্রে এমন ডাকে আহি লজ্জা পেয়ে যায়। লোকটার কোনো আক্কেল জ্ঞান নেই। আহি যাবে না, জেদ ধরে বসে থাকে। এদিকে সবাই মুখ টিপে হাসছে। আহিকে বসে থাকতে দেখে আতিয়া নেওয়াজ বলে, ছেলেটার কি লাগবে দেখে আয় তোমা। সারাদিন বাসায় আসলো, যা তাড়াতাড়ি। আহি আর কি করবে, শাশুড়ির কথায় উঠে চলে গেল। আসবো? এটা তোমার ঘর, এখানে আসতে অনুমতি নেওয়া লাগবে না। আসো, দরজা লাগিয়ে দাও। আহি বাধ্য মেয়ের মতন তাই করলো। দরজা লাগিয়ে আদ্রের সামনে দাঁড়িয়ে বলে, ডেকেছেন কেন? আর এত জোরে চেঁচানোর কি আছে? সবাই শুনে কি না কি ভাবছে, ভাবুক, তাতে আমার কি? আমি আমার বউকে ডেকেছি। ডেকেছেন কেন? কিছু লাগবে? তোমাকে লাগবে। কি? জড়িয়ে ধরো, ক্লান্ত লাগছে, শক্তির প্রয়োজন। আহি কিছু বলতে নেবে, তার আগে আদ্র আহির হাত টেনে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরে। আহিও চুপচাপ চোখ বন্ধ করে পড়ে থাকে আদ্রের বুকে। কিছুক্ষণ পর আহি বলে, দুপুরে খেয়েছেন? সোফার উপর রাখা ব্যাগগুলো খুলে দেখে পছন্দ হয় কিনা। আহি তাকায় অনেকগুলো শপিং ব্যাগ। কি আছে এতগুলা ব্যাগের মধ্যে কি আছে? নিজেই দেখো। আহি খুলে প্রথম ব্যাগে একটি কালো বোরকা, দ্বিতীয়টা খুলে সেটাতেও বোরকা। আহি এক এক করে সব ব্যাগ খুলে 20টা বোরকা, 50টা ভিন্ন ডিজাইনের ভিন্ন কালারের হিজাব, এক বক্স হিজাব ফিন, 30টা নিকার। আহি অবাক, আদ্র এতগুলো জিনিস কার জন্য আনলো? এতগুলা বোরকা হিজাব কার জন্য? আদ্র ভাই, তোর জন্য। পছন্দ হয়েছে? আমার জন্য? কিন্তু কেন? আদ্র আহিকে দিকে এগিয়ে যায়। আহির মুখটা দুহাতের বাজে তুলে ধরে চোখে চোখ রেখে বলে, আজ থেকে বাইরে যাওয়ার সময় বোরকা হিজাব পরে যাবি। আমি চাই আমি ছাড়া তোর সৌন্দর্য আর কেউ না দেখুক। তোর সকল সৌন্দর্য আমার জন্য। আমার বউ অত সস্তা না যে তার সৌন্দর্য সবাই দেখবে। তাই বলে এতগুলো? একটা মাত্র বউ আমার সব তো তার জন্যই। রাতে রৌদ্র বাড়ি ফিরে সবার আগে ইয়ানার রুমে যায়। আহিকে ফোন করে জেনেছি ইয়ানা সারাদিনই কিছু খায়নি। রুদ্র দেখে দরজা বেড়ানো আছে, ভাবছে অনুমতি নেবে। পরে ভাবে যদি ঘুমে থাকে, তাই আর কিছু না ভেবে ঢুকে পড়ে। ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে আছে ইয়ানা। ড্রিম লাইটের হালকা আলোয় রুদ্র দেখলো ইয়ানা উপরের দিকে তাকিয়ে শুয়ে আছে, হয়তো কিছু নিয়ে ভাবনায় বিবর না হলে সে ঢুকেছে ঘরে, তাও মেয়েটা টের পায়নি। কেন খাওনি কেন সারাদিন? খাটের একপাশে দাঁড়িয়ে কথাটা বলে রুদ্র। ইয়ানা উপর থেকে চোখ সরিয়ে পাশ ফিরে রুদ্রের দিকে তাকালো। আজকে রুদ্র দেখে রাগলো না, বরং স্বাভাবিকভাবে উত্তর দিল, ইচ্ছে হয়নি। তাই? ইচ্ছে হয়নি নাকি জামাইয়ের জন্য খাওনি? সারাদিন নাকি জামাই জামাই করে কেঁদেছ। বলি কি, এত জামাই পাগল বউ হলে তো আমার কাজেই মন বসবে না। এসব ফালতু কথা কে বলেছে আপনাকে? আপনার জন্য কাঁদতে যাব কোন দুঃখে? এই তো আস্তে আস্তে আগের ইয়ানার মতো স্বাভাবিক হচ্ছে। রুদ্র ইচ্ছে করে এসব বলে রাগাতে চাচ্ছে। রুদ্র এবার গম্ভীর কণ্ঠে বলে, শোনো, তোমার প্রতি আমার কোনো কালে ইন্টারেস্ট ছিল না। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, কি আর করার, চলো বাসরটা সেরে ফেলি। হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো ডাউনলোড করে দেই, ওদের পড়াশোনার দেরি হয়ে যাচ্ছে। বাবা হয়ে সন্তানের এত বড় ক্ষতি কিভাবে হতে দেই বলো? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের বাকি গল্পগুলোও কিন্তু অবশ্যই শুনতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।